হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বিউটি অফ এডুকেশন। আজকের ভিডিওতে আমরা নিউটনস ল অফ মোশন অর্থাৎ নিউটনের গতিসূত্র চ্যাপ্টারটি থেকে যে সমস্ত এমসিকিউ কোয়েশ্চেন্সগুলো আছে সেই এমসিকিউ কোয়েশ্চেন্সগুলো এই ভিডিওতে সলিউশন করব। অনেকগুলো এমসিকিউ কোয়েশ্চেন্স দেওয়া আছে, সো একটা ভিডিওতে হয়তো সমস্ত কোয়েশ্চেন্সগুলো করানো যাবে না, সেই জন্য 1, 2, 3 এরকম করে পার্টে সলিউশনগুলো আসবে। তো এটা হলো প্রথম পার্ট। এই পার্টটাতে আমি যতগুলো পারবো এমসিকিউ করাবো, তারপর বাকি পার্টগুলোতে বাকি এমসিকিউগুলো করিয়ে দেবো। দেখো, এর আগে আমি অলরেডি একটা চ্যাপ্টারের এমসিকিউ কোয়েশ্চেন্স তোমাদের করে দিয়েছি, যেটা হলো ভেক্টর চ্যাপ্টারটা। তোমরা যারা ওই ভিডিওগুলো না দেখেছো তারা নিচের ডেসক্রিপশন বক্সে চলে যাও, ডেসক্রিপশন বক্সে দেখো ওই ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া আছে, কিংবা আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে চলে যাও, ওখানে দেখো ভেক্টর এমসিকিউ সলিউশন বলে একটা আলাদা প্লে লিস্ট করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ওই ভিডিওগুলো পেয়ে যেতে পারো। ওই ভিডিওগুলো দেখে নিলে তোমাদের ভেক্টর চ্যাপ্টারটার এমসিকিউ কমপ্লিট হয়ে যাবে। আর নিউটনস ল অফ মোশন তো আমি এই ভিডিওগুলোর মাধ্যমে করিয়ে দিচ্ছি। ওকে, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। চ্যানেলটাতে এই ভিডিওগুলোর মাধ্যমে যদি নতুন এসে থাকো তাহলে অবভিয়াসলি চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে রেখো এবং অল বেল আইকনটাকেও প্রেস করে রেখো। চলো কোয়েশ্চেন্সগুলো আমরা দেখি। দেখো, প্রথম কোয়েশ্চেন যেটা দেওয়া আছে কি বলছে, এ ও বি ব্লক দুটির ভর যথাক্রমে 2 কেজি এবং 3 কেজি বলা আছে। বলছে মসৃণ অনুভূমিক টেবিলের ওপর ব্লক দুটিকে পরস্পরের সংস্পর্শে রাখা হলো। তাহলে বলছে 10 নিউটন বল এ ব্লকের উপর আবার এখানে প্রয়োগ করা আছে। দিয়ে বলছে এ ব্লক বি বলের উপর কত বল প্রয়োগ করবে বলো। অর্থাৎ এ বলটা, ঠিক আছে, এ ব্লকটা বি বলের উপর কত বল প্রয়োগ করবে সেটা তোমাকে বার করতে বলছে। দেখো, যখন এমসিকিউ কোয়েশ্চেন তুমি সলভ করছো তখন একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, বা আমি অ্যাজ এ টিচার এটা এক্সপেক্ট করছি যে তুমি কোথাও না কোথাও থেকে হোক নিউটনের গতিসূত্র অধ্যায়টা একবার অলরেডি পড়ে রেখেছো। অর্থাৎ নিউটনের যে গতিসূত্র চ্যাপ্টারের যে কনসেপ্টগুলো আছে সেগুলো তুমি অলরেডি জানো। তাহলে এই কোয়েশ্চেনটা কেমন করে ডিল করবে এটা তোমাদের দেখবে ছায়া প্রকাশনের বইয়ের পেছনের দিকে এই রিলেটেড কোয়েশ্চেনগুলো কী করে সলভ করতে হয় তার একটা বর্ণনা দেওয়া আছে। বাট যদি কেউ বুঝতে না পেরেছো তার জন্য আমি একবার ফার্দার এক্সপ্লেন করে দিচ্ছি। এখানে কি আছে দেখো, এখানে দুটো ভরের জিনিস আছে। এটা এ বস্তু দেওয়া আছে, এটা হলো ভর বলে দিয়েছে 2 কেজি, আর এটা বি বস্তু যার ভর বলে দিয়েছে 3 কেজি। এই দুটো বস্তুকেই একটা মাটির কোনো একটা অংশের মধ্যে রাখা আছে। এবার তুমি কি করেছো, 10 নিউটন ফোর্স এই 2 কেজি ভরের বস্তুটার উপর তুমি অ্যাপ্লাই করেছো। দিয়ে অ্যাপ্লাই করার পর কি হবে, এই দুটো জিনিসের উপরেই কিন্তু এই 10 নিউটন বলটা তুমি প্রয়োগ করেছো। অ্যাকচুয়ালি 2 কেজির বস্তুর উপর প্রয়োগ করেছো, বাট এটা কিন্তু 3 কেজি বস্তুর, মানে 3 কেজি ভরের বস্তুর উপরও কিন্তু ক্রিয়াশীল হয়ে আছে। এর ফলে কি হবে, এই দুটো বস্তুই না একটা এ অ্যাক্সেলারেশন নিয়ে লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে কিন্তু চলতে শুরু করবে। এটা স্বাভাবিক ব্যাপার। বাইরে থেকে যদি একটা ফোর্স প্রয়োগ করি, সেই ফোর্সটা যদি অনেক বেশি হয় তার ফলে কি হবে, এই বস্তু দুটো কিন্তু তার মধ্যে একটা ত্বরণ সৃষ্টি হবে। সেই ত্বরণটা কত, এ। তাহলে প্রথম আমাদের কাজ কি হবে, এই ত্বরণটা বার করা, যেটাকে বলা হয় সিস্টেমের ত্বরণ বা এই সংস্থা। এই যে দুটো বস্তু, সেই দুটো বস্তুকে নিয়ে একটা সংস্থা বলি আমরা, সেই সংস্থাটার ত্বরণ বার করতে হয়। সেই সংস্থার ত্বরণ কী করে বার করতে হয় না, আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে দেখবে জেনে এসেছি যে ফোর্স ইকুয়াল টু হয় মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এটা হয়। তাহলে এখান থেকে আমি যদি অ্যাক্সেলারেশন বার করি বা ত্বরণ বার করি, সেটা কি হবে না, ফোর্স ডিভাইডেড বাই মাস। তাহলে ফোর্সকে যদি আমি মাস দিয়ে ভাগ করি আমি ত্বরণ পাবো। তাহলে দেখো এখানে ফোর্স কত আছে না, বাইরে থেকে আমি 10 নিউটন বল প্রয়োগ করেছি, তাহলে ডেফিনেটলি ফোর্স ইকুয়াল টু কত হবে, 10 নিউটন। আচ্ছা, মাস কত, এখানে দেখো 2 কেজি বস্তু আর একটা 3 কেজি ভরের বস্তু, অর্থাৎ টোটাল মাস কত হবে 2 + 3, তাহলে 10/5, ঠিক আছে, অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা কি হয়ে গেল, গোটা সংস্থাটার ত্বরণ। অর্থাৎ 2 কেজি ভরের বস্তু এবং 3 কেজি ভরের বস্তু দুটোই কিন্তু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে কিন্তু বাঁ দিক থেকে ডান দিকের দিকে চলতে থাকে। এবার ওরা কোয়েশ্চেন করেছে যে এ ব্লকটা বি ব্লকের উপর কত বল প্রয়োগ করছে তুমি বলো। দেখো 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে এই বস্তুর উপর, বাট এ বস্তুটা আবার বি বস্তুকে একটা বল প্রয়োগ করবে, সেটা কিন্তু 10 নিউটন হবে না, সেইটা তোমাকে বার করতে বলেছে যে কত হবে। তো সেটা কি করে বার করে না, এ বস্তু বি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে এটা যখন বার করতে দেবে তখন আমরা কি করব, যে সংস্থার ত্বরণ কত হয়েছে সেটা ক্যালকুলেট করলাম এ, সেইটাকে বি বস্তুর মাসের সাথে কি করব, গুণ করব। কারণ দেখো এটাও বেসিক্যালি নিউটনের সেকেন্ড ল অফ মোশনের অ্যাপ্লিকেশন। কি করব না, এম অফ বি অর্থাৎ মাস অফ বি ইন্টু সংস্থার বা সিস্টেমের ত্বরণ কত সেটা। তাহলে মাস অফ বি কত দেওয়া আছে দেখো 3 কেজি, তাহলে 3 কেজি ইন্টু সংস্থার ত্বরণ কত হলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে 2, তাহলে 3 ইন্টু 2 তার মানে কত হলো 6 এককটা কি হবে, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারকে কি বলা হয়, নিউটন, অর্থাৎ 6 নিউটন। অর্থাৎ এ বস্তুটা বি বস্তুকে কত বল প্রয়োগ করছে, 6 নিউটন বল প্রয়োগ করছে। আশা করি কোশ্চেনটা বুঝতে পারলে। চলে যাবো আমরা নেক্সট প্রশ্নতে। নেক্সট দেখো,
নেক্সট বলেছে 4 কেজি 2 কেজি এবং 1 কেজি ভরের 3টি ব্লককে একটি ঘর্ষণহীন তলের উপর পরস্পরের সংস্পর্শে রাখা আছে। 14 নিউটন মানের একটা বলকে 4 কেজি ব্লকের উপর প্রযুক্ত করা হলো। বলছে তাহলে 4 কেজি এবং 2 কেজি ব্লক দুটির মধ্যে পারস্পরিক সংস্পর্শ বল বা কন্ট্যাক্ট ফোর্স কত হবে? তাহলে এটাও দেখো ওই ছবিটার মতনই, এইখানে একটা তল ধরে নাও, এখানে একটা 4 কেজি ব্লক আছে, এটার ওয়েট ধরো 4 কেজি, এর সাথে একটা আছে তোমার 2 কেজি ব্লক, 2 কেজি ভরের ব্লক, আর একটা আছে তোমার 1 কেজি ভরের ব্লক। ঠিক আছে, 4 কেজি ব্লকের উপর বলছে তুমি ফোর্স অ্যাপ্লাই করেছো 14 নিউটন, এটা বলা আছে। দিয়ে বলছে এই 14 নিউটন ফোর্স অ্যাপ্লাই করার পর বলছে 4 কেজি এবং 2 কেজি ব্লক দুটির পারস্পরিক সংস্পর্শ বল কত হবে? পারস্পরিক সংস্পর্শ বল অর্থাৎ এই জায়গাটাতে কত বলছে সংস্পর্শ বল কত হবে? সংস্পর্শ বল মানে অ্যাকচুয়ালি আমরা ক্যালকুলেট করতে পারি যে 4 কেজি ব্লকটা 2 কেজি বস্তুর উপর কত বল প্রয়োগ করছে সেটা বার করতে হবে। তাহলে এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে প্রথমেই আমরা বলেছি যে আমরা কি করব, সিস্টেমের ত্বরণ বার করব। তাহলে সিস্টেমের ত্বরণ A ইকুয়াল টু কত হবে না, আবার ফোর্স বাই মাস করব। তাহলে এখানে ফোর্স কত অ্যাপ্লাই হয়েছে দেওয়া আছে দেখো 14 নিউটন, তাহলে 14 নিউটন দিয়ে দাও। মাস কত হবে না, 3টে মাস আছে এখানে, 3টে মাসের যোগফল, তাহলে 4 কেজি 2 কেজি আর 1 কেজি এই 3টে সমষ্টি, অর্থাৎ 4 + 2 + 1, তাহলে 14/7 অর্থাৎ কত হলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার ত্বরণ কত পেলাম 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আগের অঙ্কটা তো দেখো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এসেছিল, এটাতেও আমার এলো কত 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইবার বলছে এই 4 কেজি ভরের বস্তুটা এবং 2 কেজি ভরের বস্তুটার সংস্পর্শ তলে কত বল কাজ করছে সেটা বলো। তার মানে আমি এটা বলতে পারি যে 4 কেজি বস্তুটা এই বস্তুটার ওপর কত বল প্রয়োগ করছে সেটা যদি আমি ক্যালকুলেট করি সেটার সাথেই সেম হবে। তাহলে কি করে বার করবো না, দেখো 4 কেজি বস্তুটা যখন এই বস্তুটার ওপর বল প্রয়োগ করবে তখন এই আর কি কি মাস পড়ে আছে দেখো 2 কেজি এবং 1 কেজি এই দুটো মাস পড়েছিল ডান সাইডে, তাহলে এই দুটো মাস নিয়ে অর্থাৎ টোটাল মাস কত হয়ে গেল 3 কেজি, এইটাকে একটা সিস্টেম হিসেবে ধরতে হবে। তাহলে এর ক্ষেত্রে বলটা কত হবে না m অফ 2 + 1 অর্থাৎ 3, ঠিক আছে, তার মানে m এর জায়গায় আমরা কত বসাবো 3 কেজি, ঠিক আছে, 3 কেজি ইন্টু সিস্টেমের ত্বরণ কত আছে 2, মানে 3 × 2 অর্থাৎ কত হবে 6 নিউটন, ঠিক আছে, এখানেও কত হলো 6 নিউটন, অর্থাৎ অপশন বি হয়ে যাবে কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। দেখো এই বলটা এই জায়গার উপর কত বল প্রয়োগ করছে এটা জাস্ট ডিসাইড করতে বা জিজ্ঞাসা করেছে, তাহলে এখানে কত হবে 2 কেজি + 1 কেজি যোগ করে আমাদেরকে কিন্তু এটা ক্যালকুলেট করতে হয়। এটা থিওরিটা তোমাদের বইয়ে একটু পিছনে এক্সপ্লেইন করা আছে, আমি জাস্ট জিনিসগুলো করে দিচ্ছি, ঠিক আছে। সমস্ত জিনিস যদি বুঝিয়ে আমি বলতে যাই তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, অত তো বোঝানো সম্ভব না। আমি তো একটা জিনিস বললাম, আমি অ্যাজিউম করছি যে তুমি মানে চ্যাপ্টারটা কোথাও না কোথাও থেকে হোক অলরেডি পড়ে রেখেছো, সো এই কনসেপ্টগুলো তোমার একটু হলেও জানা আছে, জাস্ট আমি করে দিচ্ছি। ওকে, নেক্সট বলছে একটা এইচ উচ্চতা এবং থিটা নতিকোণ বিশিষ্ট একটা নততলের শীর্ষ দেশ থেকে একটা ব্লককে নততল বরাবর ছেড়ে দেওয়া হলো। নততলের পাদদেশে পৌঁছাতে ব্লকটার যে সময় লাগে সেইটা কত, এটা বার করতে হয়েছে। তাহলে নততল কেমন হয়, এইটা হলো সিম্পল ভূমির তল আর এইটা হলো আমার আনততল, ঠিক আছে, এটা হলো নততল। তাহলে এই নততলটা ভূমির সাথে আমি মনে মনে ধরে নিলাম, থিটা কোণ করে আছে এটা বলে দেওয়া আছে। এইবার এইখান থেকে একটা বস্তু হয়তো এখান থেকে এরকম করে পড়ছে, ঠিক আছে, এই বস্তুটা নততল বরাবর এখান থেকে নামছে, তাহলে এই জায়গাটার নাম দিয়ে দাও এ, এটার নাম দিয়ে দাও বি, এটার নাম দিয়ে দাও সি। তাহলে নততলের পাদদেশে পৌঁছাতে ব্লকটার সময়, তাহলে ব্লকটা আসবে কোন পথ দিয়ে, এ থেকে সি পথ দিয়ে এই বরাবর নামতে থাকবে, তাহলে এ থেকে সি ডিস্টেন্সটা অতিক্রম করতে ওর কত সময় লাগে সেটা আমাকে বার করতে হবে, ঠিক। নততলে হাইট কত বলে দিয়েছে এ বি, নততলে হাইট কত বলে দেওয়া আছে এইচ, ঠিক আছে, এ বিটাই হলো হাইট, আর থিটা কোণটা তো এটা বলে দেওয়া আছে যে এই কোণটা হলো আমার থিটা, ঠিক আছে। বাস এবার দেখো কি করে ক্যালকুলেট করবে। তাহলে এই বস্তুটা যখন এখানে আছে, এখানে দুটো জিনিস আমাদের করতে হয়, সেটা কি না এই বস্তুটার নিচের দিকে কি কাজ করে mg কাজ করে, আর এই বরাবর কি কাজ করবে mg cos থিটা, আর এই বরাবর কি হবে mg sin থিটা, বা আমরা gটার যদি উপাংশটা বলি তাহলে এটা হলো g sin থিটা। এই g sin থিটা উপাংশটার জন্যই না এই বস্তুটা কিন্তু নিচের দিকে গড়িয়ে আসতে থাকবে, এটা তোমাদেরকে ধরতে হবে, এটাও কত হয় থিটা, ঠিক আছে। তাহলে g sin থিটার জন্য এই বস্তুটা গড়িয়ে নিচের দিকে আসতে থাকবে, ঠিক। তাহলে এই g sin থিটাটাকে নিয়ে পড়ে আমাদের কিন্তু ক্যালকুলেশন করতে হবে। এইবার দেখো আমার কতটা গড়িয়ে এসেছে এ থেকে সি পয়েন্ট অবধি, তাহলে এ থেকে সি পয়েন্ট অবধি আমি কি করে বার করবো না এইচ বলে দেওয়া আছে, এ বি হাইটটা বলে দেওয়া আছে, এ সি হাইটটা কিন্তু বলে দেওয়া নেই, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে এটা একটা সমকোণী ত্রিভুজ যেখানে বিটা হলো 90 ডিগ্রি, তাহলে আমি এখানে বলতে পারি যে এ বিটা হলো আমার লম্ব
ঠিক আছে, ডিভাইডেড বাই এসিটা হলো অতিভুজ, অর্থাৎ লম্ব বাই অতিভুজ মানে কি হয়, সাইন থিটা হয়, এটা আমরা বলতে পারি। এ বি লম্বটার ভ্যালু কত দেওয়া আছে, এইচ বাই এসি ইকুয়াল টু আমি বলতে পারি সাইন অফ থিটা, অর আমি বলতে পারি এইচ ইকুয়াল টু, বা আমার দরকার এসি, ঠিক আছে, তাহলে এসি ইকুয়াল টু কি বলতে পারি, যে এসি ইকুয়াল টু বলতে পারি আমি এইচ বাই সাইন থিটা। এইটা আমার একটা ডাটা পাওয়া গেল, তাহলে এসি মানে বলতে পারি এইচ বাই সাইন থিটা। এইবার আমাকে বলতে হবে তাহলে এসি মানে কি বেরোলো আমার, এসি মানে আমি পেয়ে গেলাম কি, ডিস্টেন্সটা পেয়ে গেলাম, অর্থাৎ এ পয়েন্ট থেকে সি পয়েন্টের ডিস্টেন্সটা কত, এইচ বাই সাইন থিটা। এবার আমাকে যেটা বার করতে হবে, সেই ডিস্টেন্সটা যেতে ওর সময় কত লাগে সেটা বার করতে বলেছে। তাহলে ডিস্টেন্স পেয়ে গেছি, এবার সময় কী করে বার করবো, দেখো এইখান থেকে এতটা ডিস্টেন্স অতিক্রম করছে, তাহলে ভি ইজ ইকুয়াল টু যদি আমরা লাগাই ভি স্কোয়ার ইকুয়াল টু যদি, বা ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এফ টি যদি লাগাই, তাহলে কী হবে না, কি ত্বরণ নিয়ে এটা নামছে, জি সাইন থিটা ত্বরণ নিয়ে নামছে, নেমে যখন এই পজিশনে নেমে যাবে তখন অন্তিম ভেলোসিটি কত হবে, জিরো, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি জিরো ছিল, সরি, তাহলে ভি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এফটি না লাগিয়ে যদি আমরা বলি এস ইজ ইকুয়াল টু ইউডি প্লাস হাফ এফটি স্কোয়ার লাগাই, তাহলে কিন্তু অঙ্কটা সলভ হয়ে যাবে। দেখো কারণ দেখো প্রথমে ইনিশিয়াল গতিবেগ কত ছিল, স্থির ছিল, স্থির অবস্থা থেকে পড়তে শুরু করেছে, তাহলে ডিস্টেন্স কতটা ট্রাভেল করেছি, এসি, তাহলে আমরা যেটা ফর্মুলাটা জানি সেটা একবার লিখে দিই, এস ইজ ইকুয়াল টু কত হয়, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হয় এটা, তাহলে এস মানে কি হয়, ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাই কত না, এসি দূরত্বটা, টোটাল এ থেকে সি এর দূরত্বটা, তাহলে সেইটা কত, এইচ বাই সাইন থিটা। আচ্ছা ইউটি মানে প্রাথমিক বেগ ইন্টু টি, এটা কত হবে, জিরো, কারণ প্রাথমিক বেগ তো ছিল না, বস্তুটা প্রথম অবস্থায় স্থির অবস্থায় ছিল, হাফ এটি স্কোয়ার। আচ্ছা তাহলে হাফ এটি স্কোয়ার, এটা কত না, এটা এখানে দেখো জি সাইন থিটা অ্যাক্সেলারেশন নিয়ে পড়ছে, তাহলে এখানে হয়ে যাবে জি সাইন থিটা ইন্টু টি স্কোয়ার, ঠিক আছে, তাহলে এইটা ক্যালকুলেট করবো, তাহলে এখান থেকে দেখো টাইমটা আমি কিন্তু পেয়ে যাবো, কারণ এরা টাইম কত লাগে সেটা জিজ্ঞেস করেছে। তাহলে এই ইকুয়েশনটাই আমি অন্য একটা জায়গায় লিখি, জাস্ট এইখানটায় একবার রিমুভ করে আমি এইখানটাতে লিখছি, তাহলে এই জিনিসটাকে আমি লিখবো এবং এখান থেকে আমি টাইমটাকে ক্যালকুলেট করবো। ওকে দেখো তাহলে কি আসছে আমার না, এইচ বাই সাইন থিটা ইকুয়াল টু আসছে হাফ জি সাইন থিটা ইন্টু টি স্কোয়ার। ওকে, और আমি কি বলতে পারি যে টি স্কোয়ার ইকুয়াল টু 2h বাই জি সাইন স্কোয়ার থিটা, और t ইকুয়ালস টু কি বলতে পারি না, t ইকুয়ালস টু এবারে কোন অপশনটা আসছে দেখো, তাহলে রুট ওভার অফ 2h বাই জি হয়ে যাবে, আর 1 বাই সাইন স্কোয়ার থিটা যখন রুট নেব তখন ওটা কত হবে, 1 বাই সাইন থিটা, তাহলে 1 বাই সাইন থিটা ইন্টু রুট ওভার অফ 2h বাই জি, সেটা কোথায় দেওয়া আছে দেখো, অপশন সি তে দেওয়া আছে, ঠিক আছে, তাহলে অপশন সি হয়ে যাবে কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। চলে যাবো আমরা পরবর্তী প্রশ্ন। দেখো 4 নম্বর কোশ্চেন আমাদের কি বলেছে, বলছে সুষম গতিবেগে চলন্ত একটা বস্তুর ওপর কি হয়। তাহলে দেখো সুষম গতিবেগে চলন্ত একটা বস্তুর ওপর, তাহলে দেখো নিউটনের প্রথম গতিসূত্র যখন আমরা ডেফিনেশনটা পড়েছিলাম সেখানে কি বলা ছিল না, বাইরে থেকে কোনো বস্তুর উপর নেট বল ক্রিয়া করলে, বা বাইরে থেকে কোনো বস্তুর উপর বল ক্রিয়া না করলে, বা বাইরে থেকে যদি কোনো বস্তুর উপর নেট বল শূন্য হয়, ঠিক আছে, নেট বল যদি জিরো হয়, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল তার গতি অর্থাৎ সমবেগ যদি ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছিল সেই গতিবেগটা বজায় রেখে কিন্তু চলতে থাকে। তাহলে এটাই, তাহলে সুষম গতিবেগে চলন্ত একটা বস্তুর উপর নিশ্চয়ই ডেফিনেটলি তার উপর কি হবে, একটা নেট বল ক্রিয়া করবে, বাট নেট শূন্য বল ক্রিয়া করবে, নেট বল তো ক্রিয়া করবে, যদি ক্রিয়া করে তাহলে সেই নেট বলটার ভ্যালু কত হবে, অর্থাৎ এফ নেট ইকুয়ালস টু কত হবে, জিরো। এফ নেট ইকুয়ালস টু যদি জিরো হয় তাহলে কি হবে, যদি বস্তুটা স্থির ছিল প্রথম থেকে তাহলে ডেফিনেটলি বস্তুটা স্থিরই থাকবে, আর বস্তুটা যদি একটা সমবেগ বজায় রেখে যদি চলতে থাকছিল তাহলে সমবেগ বজায় রেখে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। চলো নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট দেখো কি বলেছে, 5 নম্বর কোয়েশ্চেন বলেছে একটা মোটর গাড়িতে একটা উলম্ব দড়ি ঝুলছে, ঠিক আছে, বলছে গাড়িটি যখন এ ত্বরণ সহ অনুভূমিক পথে চলে তখন উলম্ব রেখার সাথে উলম্ব দড়ির নতি কত। তাহলে এটা কি হবে, একটা মোটর গাড়ি বলেছে, ঠিক আছে, তাহলে মোটর গাড়ি ইমাজিন করা সম্ভব নয়, এটা গাড়ি ইমাজিন করো, ঠিক আছে, মোটর গাড়িতে কি করে উলম্ব দড়ি দেখাবো, তাহলে এটাই ধরে নাও একটা মোটর বাইক, ঠিক আছে, 3 চাকার বাইক এবং ছাদন টাদন দেওয়া আছে, এখানে 2টো চাকা আছে, ঠিক আছে, তাহলে এই গাড়িটা মনে মনে তুমি ধরো এই দিকে এ ত্বরণ নিয়ে চলছে, ঠিক আছে, এইদিকে এ ত্বরণ নিয়ে চলছে, এবার এখান থেকে একটা উলম্ব দড়ি ঝুলছে, তাহলে উলম্ব দড়ি বেসিক্যালি কি, একটা পেন্ডুলাম টাইপের জিনিস, ঠিক আছে, উলম্ব দড়ি,
ওলন দেখবে যারা রাজমিস্ত্রিরা কাজ করে তারা দেখবে ওলন নিয়ে পড়ে কোনো একটা দেওয়াল সোজা হয়েছে কিনা সেটা কিন্তু চেক করে করে দেখে, দেখবে উপরে যখন ওঠে তখন উপর থেকে ওই সুতোটা ঝোলায়, ঝুলিয়ে পড়ে দেখে যে ওই জিনিসটা হয়েছে। তাহলে ওলন দড়ি দেখতে এরকম মতো হয় কিন্তু। তাহলে এইটা ঝুলছে, ঠিক আছে। তাহলে এই দিকে কি কাজ করবে, এমজি কাজ করবে ওলন দড়িটা যদি ভর আমরা ধরি। আর এই দিকে যেহেতু মানে এই গোটা গাড়িটা, ঠিক আছে, লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে কিন্তু প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, বয়ে চলছে। তাহলে দেখবে আমরা যখন অলিক বলের ধারণা পড়েছিলাম তখন আমরা কি পড়েছিলাম, যে এই সিস্টেমটার উপর যদি কেউ থাকে তাহলে সে দেখবে যে এই দিক থেকে একটা ফোর্স এই দিকে কাজ করছে, যেটার ফোর্সের ভ্যালু কত হবে এম এ, ঠিক আছে, এম এ পরিমাণ বল অর্থাৎ সিউডো ফোর্স, এটা এই দিকে কিন্তু কাজ করবে। এবার এই দুটো বল একটা নিচের দিকে কাজ করছে, আর এই গোটা গাড়িটা যেহেতু এ অ্যাক্সেলারেশন নিয়ে বাঁ দিক থেকে, তোমরা যারা ভিডিও দেখছো তারা ভিডিওর বাঁ দিক থেকে ডান দিকে ভাবো গাড়িটা এগিয়ে যাচ্ছিল এ ত্বরণ নিয়ে, তাহলে তার উল্টো দিকে অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে কিন্তু একটা অলিক বল কাজ করবে, ঠিক আছে। এই অলিক বলের ডিরেকশন কোন দিকে হবে, ডান দিক থেকে বাঁ দিকের দিকে, ঠিক আছে। তাহলে এই অলিক বলটা কাজ করছে, তাহলে অলিক বল ডান দিক থেকে বাঁ দিকে কাজ করছে, এমজি নিচের দিক থেকে কাজ করছে। তাহলে এই দুটো বলের লব্ধি বরাবর কি হবে, একটা লব্ধি বল কাজ করবে, তখন দেখবে এই ওলন দড়িটা এইরকম জায়গায় এরকম করে কিন্তু ঝুলছে যেহেতু। তাহলে এই ঝোলাটা যদি আমি ধরি যে উলম্বের সাথে কোণ বলেছে থিটা, তাহলে এই থিটাটা আমাকে বার করতে হবে। তাহলে থিটাটা কী করে বার করবো, খুব সিম্পল প্রসেস, কিচ্ছু দেওয়া নেই। দুটো বল যদি এরকম পরস্পর লম্ব হবে থাকে, ভেক্টর চারটাতে আমরা পড়েছি, তার ট্যান থিটা খুব ইজিলি বার করা যায়। তাহলে আমরা এখানে কি বলতে পারি, যে ট্যান থিটা ইজিক্যাল টু বলতে পারি এম এ বাই এম জি, খুব ইজি প্রসেস। और থিটা ইকুয়াল টু বলতে পারি দেখো ট্যান ইনভার্স এ বাই জি, কারণ এম এম তো কাটা পড়ে গেল আগে। তাহলে থিটা ইকুয়াল টু কত হয়ে গেল, ট্যান ইনভার্স এ বাই জি, অর্থাৎ এই উলম্বের সাথে কত কোণ করে নতি কোণটা হবে না, ট্যান ইনভার্স এ বাই জি। কোন অপশন আছে, অপশন এতে দেওয়া আছে। আশা করি কোশ্চেনটা বুঝতে পারলে। চলে যাবো নেক্সট প্রশ্নতে। নেক্সট 6 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, ভালো করে দেখো কোশ্চেনটা একবার পড়ো। কি বলেছে না, একটা মোটর গাড়ি বলছে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে, তাকে ব্রেক কষে 6 মিটার দূরত্বের মধ্যে থামানো হলো, ঠিক। যদি একই ধরনের অন্য একটা মোটর গাড়ি 100 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায়, তবে তাকে কত দূরত্বের মধ্যে থামানো যাবে এটা জিজ্ঞেস করছে। তাহলে বলো 50 কিলোমিটার বেগে যাচ্ছিল, তাকে তুমি ব্রেক কষে 6 মিটার দূরত্বের মধ্যে থামানোর চেষ্টা করছো। তাহলে এখানে আমরা ফর্মুলা কি লাগাতে পারি, দেখো ইনিশিয়াল ভেলোসিটি আমরা বলতে পারি যে 50 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। এটাকে মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করে নাও। তাহলে 50 ইন্টু বলতে পারি 5-এর 18, 5-এর 18 দিয়ে গুণ করলে এটা কি হয়ে যায়, মিটার পার সেকেন্ড হয়ে যায়। আশা করি এই শর্টকাটটা তোমরা অলরেডি জানো, আগে আমি এগুলো ডিসকাস করেছি যে কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে 5-এর 18 দিয়ে ডিরেক্ট গুণ করতে হয়। কেন, একবার বলে দিচ্ছি দেখো। দেখো 1 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে 1 কিলোমিটারকে তুমি যখন মিটারে কনভার্ট করবে কত হবে 1000, আর আওয়ারকে যখন সেকেন্ডে কনভার্ট করবে তখন কত হবে 3600। এটা কাটাকুটি করো, দুটো শূন্য কাটা গেল, 2 দিয়ে কাটলে এটা হবে 5 আর নিচে হয়ে যাবে 18। তাহলে 5-এর বাই 18 মিটার পার সেকেন্ড হচ্ছে। তাহলে এটা বোঝা গেল যে প্রথমে 50 ইন্টু 5-এর 18 ছিল। এবার এটা থেকে যখন ব্রেক কোষে থেমে যাবে তখন অন্তিম ভেলোসিটি কত হবে, 0 ডেফিনেটলি। তাহলে এখান থেকে দেখো আমরা একটা জিনিস বলতে পারি যে ভি স্কোয়ার ইকুয়াল টু, যদি আমরা ইউ স্কোয়ার মন্দন হচ্ছে তো, তাহলে -2as বলতে পারি, যে এস দূরত্ব গিয়ে পড়ে বস্তুটা থেমে যাবে। তাহলে অন্তিম ভেলোসিটি দেখো ভি কত হবে 0, তাহলে 0 ইকুয়ালস টু বলতে পারি ইউ স্কোয়ার -2as। और আমরা দেখো এখানে বলতে পারি -ইউ স্কোয়ার ইকুয়াল টু -2as, और বলতে পারি দেখো মাইনাস মাইনাস দু সাইড থেকে চলে গেল, এস ইকুয়াল টু বলতে পারি কি ইউ স্কোয়ার বাই 2a। বাস এইখান থেকে কিন্তু তোমাকে অঙ্কটা বোঝার চেষ্টা করতে হবে যে এস ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2a। এখান থেকে আমি কি কনসেপ্ট লাগাতে পারি, দেখো এইখানে দুটো ক্ষেত্রেই কিন্তু তুমি গাড়িতে কি করেছো বলো তো, ব্রেক কষে পড়ে তুমি থামিয়েছো, ঠিক আছে। তাহলে ব্রেক কষে যখন থামাচ্ছ, ঠিক আছে, তখন কিন্তু বোথ কেসেস মানে দুটো ক্ষেত্রে দেখো, একবার বলে যে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আছে, আর একবার সেম গাড়িটাই 100 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আছে। তার মানে গাড়ি যদি সেম হয় তার ব্রেকের পাওয়ারও সেম হবে। তা ব্রেকের পাওয়ার যদি সেম হয় তার মানে সে সেম পরিমাণ ব্রেক কষার ফলে যে মন্দন সৃষ্টি হচ্ছে সেই মন্দনটাও কিন্তু তখন কিন্তু সেম অ্যামাউন্টেড হবে। তার মানে তখনও যে এ অ্যাক্সেলারেশনটা কী হবে, সেমই হবে। এ অ্যাক্সেলারেশন বলছি আমি ভুল করে, এ রিটার্ডেশন অর্থাৎ মন্দনটাও কিন্তু সেম হবে। অর্থাৎ আমি ব্রেক করছি, গাড়িটা জোরে যাচ্ছিল, ব্রেক কষার ফলে গাড়িটা স্লো হচ্ছে, তাহলে গাড়িটা স্লো হওয়ার জন্য যে ব্রেকটা করছি সেটা বোথ কেসেই কিন্তু সেম থাকছে। কারণ আমি বলতে পারি এই মন্দনটা কি আছে, কনস্ট্যান্ট আছে, ঠিক আছে। এটা আশা করি বুঝতে পারলে। তাহলে মন্দন যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমি এখান থেকে বলতে পারি একটা জিনিস খুব ইজিলি বলতে পারি যে এস ইকুয়াল টু আমার পাওয়া গেল ইউ স্কোয়ার বাই 2a। এখানে আমি বলছি কি এ এটা কনস্ট্যান্ট, কারণ আমি বলতে পারি এস ভ্যারি করছে ইউ স্কোয়ারের সাথে, ঠিক আছে।
এটা বলা গেল। তাহলে এটা যদি বলতে পারি যে এস ভ্যারি করছে ইউ স্কোয়ারের সাথে, তাহলে দেখো ডেফিনেটলি আমি তারপরে আর কি বলতে পারবো। তাহলে দেখো আমি এখানটা মুছে দিচ্ছি, এইখান থেকে কি কি বলা যাবে দেখো। তাহলে আমি বলতে পারি যে এস ইকাল টু যদি বা এস ভ্যারিজাস যদি ইউ স্কোয়ার হয়, তাহলে আমি বলতে পারি যে প্রথম ক্ষেত্রে যখন আমার বেগ ছিল 50 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, তখন দেখো আমি বলতে পারি যে এখান থেকে আমি বলতে পারি S1/S2 ইকাল টু U1 বাই U2 তার স্কোয়ার বলতে পারি, ইজিলি বলা যায়, ঠিক আছে। S1 ইকাল টু যদি S ইকাল টু ইউ স্কোয়ার হয়, তাহলে S1/S2 ইকাল টু U1 বাই U2 তার স্কোয়ার বলা যাবে। তাহলে S1 প্রথম ক্ষেত্রে বলেছে 6 মিটার দূরত্বের মধ্যে থামানো গেল, তাহলে 6 মিটার দূরত্বের মধ্যে থামানো গেছিলো। পরবর্তী ক্ষেত্রে আমার কত দূরত্বের মধ্যে থামানো যাবে সেটাই আমাকে বার করতে বলেছে, অর্থাৎ S2 বার করতে বলেছে। প্রথমে বেগ কত ছিল, এখানে দেখো যেহেতু দুটো বেগের অনুপাত করবো, তাই কিলোমিটার প্রতি ঘন্টা দিয়েও যদি তুমি ক্যালকুলেশনটা করো সেম অ্যামাউন্টই পাবে, আর যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করে করো তাতেও কিন্তু সেম জিনিসই পাবে, তাই আমি 50 রেখে দিচ্ছি। আর পরবর্তী ক্ষেত্রে ভেলোসিটিটা কত হয়ে গেছে 100, তাহলে এইটা হলো তার স্কোয়ার, এইটা ক্যালকুলেট করতে হবে। তাহলে অর আমরা বলতে পারি S2 ইকাল টু কত হবে, 6 গুণিত 100/50 তার স্কোয়ার, ঠিক। তাহলে 6 গুণিত 100/50 মানে কত হয় 2, 2 এর স্কোয়ার মানে কত 4, তাহলে 6 গুণিত 4 অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে 24 মিটার দূরত্ব যাবে। আশা করি কোশ্চেনটা বুঝতে পারলে। চলে যাবো আমরা নেক্সট প্রশ্ন। দেখো কোয়েশ্চেন নাম্বার 7 কি বলছে, বলছে 0.5 কেজি ভরের একটা বল 2 মিটার প্রতি সেকেন্ড বেগে গতিশীল রয়েছে। এখন 2 সেকেন্ড সময় ধরে ওই বলটির উপর এক্স বল ক্রিয়া করায় বলটির বেগ 3 মিটার প্রতি সেকেন্ড হলো, এক্স এর মান কত হবে এটা বল। তার মানে সিম্পলি বলে দেওয়া আছে, মাস দিয়ে দেওয়া আছে 0.5 কেজি দিয়ে দেওয়া আছে, ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইজ ইকাল টু 2 মিটার পার সেকেন্ড বলে দেওয়া আছে, টাইম বলে দিয়েছে দেখো 2 সেকেন্ড, ঠিক আছে, অন্তিম ভেলোসিটি ভি ইকাল টু বলে দিয়েছে 3 মিটার পার সেকেন্ড। আমাকে বার করতে বলেছে এক্স এর মান, তাহলে এক্স ইকাল টু এখানে বলে দিয়েছে কত ফোর্স, তাহলে ফোর্স ইকাল টু কি হয় না, ফোর্স ইকাল টু দেখো এম ইন্টু এ, এটা আমরা পড়েছি নিউটনের দ্বিতীয় গতি সূত্র অনুসারে। তাহলে এ মানে কি হয়, এ মানে হয় ত্বরণ। তাহলে ত্বরণ কি করে ক্যালকুলেট করব না, মাস ইন্টু বেগের পরিবর্তনের হার। তাহলে বেগের পরিবর্তন কি হবে, অন্তিম ভেলোসিটি যদি ভি হয়, প্রাথমিক ভেলোসিটি যদি ইউ হয়, তাহলে বেগের পরিবর্তন কি হবে ভি মাইনাস ইউ, হার কত না একে টি দিয়ে ভাগ। তাহলে এইটাই তোমাকে বার করতে বলেছে ফোর্স, এখানে ফোর্সটা কত এফ এর জায়গায় দেওয়া আছে এক্স, তাহলে এইটাই হয়ে যাবে এক্স এর ভ্যালু। তাহলে এক্স ইকাল টু দেখো কত দেওয়া আছে, মাস কত দেওয়া আছে 0.5, এটা দিয়ে দাও, ভি মাইনাস ইউ, ভি দেখো দেওয়া আছে তোমার 3, ইউ দেওয়া আছে 2, বাই টাইম দিয়ে দিয়েছে কত 2 সেকেন্ড, তাহলে জাস্ট এটা ক্যালকুলেট করো। তাহলে 0.5 ইন্টু 1/2, 1/2 মানেও কত হয় 0.5 হয়, তাহলে 0.5 গণিত 0.5, তার মানে তোমার হবে 0.25 নিউটন, ঠিক আছে, 0.25 নিউটন, এটাই হয়ে যাবে তোমার এক্স এর ভ্যালু, অর্থাৎ অপশন সি হয়ে যাবে কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। চলে যাবো আমরা নেক্সট প্রশ্ন। নেক্সট দেখো 8 নাম্বার কোশ্চেন কি বলছে, বলছে 1000 কেজি ভরের একটা মোটর গাড়ির উপর 500 নিউটন বল প্রয়োগ করে অনুভূমিক রাস্তার উপর স্থির বেগে ধীরে ধীরে গতিশীল করা হলো, ঠিক আছে। তার মানে একটা মোটর গাড়ি আছে, আবার মোটর গাড়ি তো আঁকা পসিবল হবে না, এটা সাইকেল আঁকতে পারি, ধরে নাও এটা সাইকেলের মতো, এটাই ধরে নাও মোটর গাড়ি, ঠিক। এই মোটর গাড়িটার ভর বলে দিয়েছে 1000 কেজি, 1000 কেজির মোটর গাড়ি হয় ফিজিক্সে শুধুমাত্র হয়, রিয়েল ওয়ার্ল্ডে কিন্তু হয় না, ঠিক আছে। তো 1000 কেজির একটা মোটর গাড়ি আছে, যে বলছে এই 1000 কেজি মোটর গাড়ির উপর 500 নিউটন বল প্রয়োগ করা হলো। তাহলে এই সাইডে কত নিউটন বল প্রয়োগ করা হয়েছে, 500 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, দিয়ে বলছে অনুভূমিক রাস্তার উপর স্থির বেগে ধীরে গতিশীল করা হলো। তাহলে স্থির বেগে গতিশীল কখন হবে দেখো, এবার রাস্তার ক্ষেত্রে কি কেস ঘটে সেটা একবার তোমাদেরকে বলি। তোমরা এখনো ঘর্ষণ চ্যাপ্টারটা পড়োনি, এখানে ঘর্ষণের একটা কনসেপ্ট লাগবে। দেখো এটা হলো রাস্তা, তাহলে কি হয় প্রথমে না, এই গাড়ির যে চাকাগুলো আছে, এই গাড়ির চাকাগুলোর মধ্যে যে মাটি আছে, সেই মাটি এখানে কি করে বিপরীত অভিমুখে, অর্থাৎ তুমি যেদিকে বল প্রয়োগ করলে, এখানে 500 নিউটন বলটা, তোমরা যারা ভিডিও দেখছো তারা বাঁ দিক থেকে ডান দিকে 500 নিউটন বল প্রয়োগ হচ্ছে, ঠিক আছে। তাহলে ঘর্ষণ বল কি হবে না, ডান দিক থেকে বাঁ দিকে ঘর্ষণ বল কিন্তু ক্রিয়া করবে। এবার যখন ধীরে গতিশীল হয়, তখন গতিশীল হওয়ার শর্তটা কি হয় না, এই ঘর্ষণ বলটা যখন 500 নিউটনের সাথে সমান হয়ে যায়, ঘর্ষণ বলটা যখন 500 নিউটনের সাথে সমান হয়, তখন বস্তুটা কিন্তু স্থির বেগে চলতে থাকে। তাহলে শর্ত কি, ঘর্ষণ বল এ ফিজিক্যাল টু 500 নিউটন যখন হয়ে যায়, অর্থাৎ এটাই হলো
স্থির ঘর্ষণ বল দু ধরনের হয়, একটা হলো স্থির ঘর্ষণ, একটা বলা হয় চল ঘর্ষণ। তাহলে আমি এখান থেকে বুঝতে পারছি যে স্থির ঘর্ষণ বলের ম্যাক্সিমাম ভ্যালু কত, 500 নিউটন, অর্থাৎ 500 নিউটনের থেকে বেশি কোনোদিন কিন্তু এই মাটিটা চাকার উপর কিন্তু প্রয়োগ করতে পারবে না। পরবর্তী ক্ষেত্রে দেখো কি বলেছে, পরবর্তী ক্ষেত্রে 500 নিউটনের বদলে আমাকে বলেছে যে 1000 নিউটন বল প্রয়োগ করো, তাহলে গাড়িটির ত্বরণ কত হবে। তখন বলছে গাড়িটির ত্বরণ কত হবে। দ্বিতীয় কেসে 500 নিউটনের জায়গায় আমার বল প্রয়োগ করেছি কত, 1000 নিউটন। তো দেখো এই ছবিটা প্রথমে কি করবো, তাহলে দেখো যখন আমি 500 নিউটনের জায়গায় 1000 নিউটন বল প্রয়োগ করে দেবো, অর্থাৎ এই 500 নিউটনের জায়গায় যখন আমি এই বরাবর 1000 নিউটন বল প্রয়োগ করব, তখন দেখো কি হবে। তাহলে 1000 নিউটন বল, তোমরা যারা ভিডিওতে দেখছো তারা বাঁ দিক থেকে ডান দিকে 1000 নিউটন বল কাজ হচ্ছে, আর ডান দিক থেকে বাঁ দিকে আমার কি কাজ হচ্ছে না 500 নিউটন ঘর্ষণ বল কাজ করছে। তাহলে বলো গাড়িটা এবার দেখো ফোর্সটা আমি কোন দিক থেকে কোন দিকে দিয়েছি, যে 1000 নিউটন বলটা কোন দিকে, যেদিকে অ্যারো চিহ্ন আছে অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিকে কাজ করছে। তার মানে গাড়িটা টোটাল গাড়িটা এগোবে কোন দিকে, বাঁ দিক থেকে ডান দিকে এগোবে, সেই তার ত্বরণ কত হবে, এ অ্যাক্সেলারেশন নিয়ে এগোবে। তাহলে আমি এবার এখানে আমরা ইকুয়েশন অফ মোশন অর্থাৎ নিউটনের দ্বিতীয় গতিসূত্রকে অ্যাপ্লাই করব। তাহলে বলো গোটা গাড়িটা বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, তাহলে ডান দিক বরাবর নেট ফোর্স কত। দেখো ডান দিকে একটা ফোর্স কাজ করছে 1000 নিউটন, আবার বাঁ দিকে অপোজিট ওয়াইজ 500 নিউটন ঘর্ষণ বল কাজ করছে। তাহলে ডান দিকে নেট ফোর্স কত হবে না 1000 মাইনাস 500, এটা হলো নেট ফোর্স। এবার এই নেট ফোর্সকে যদি আমি কি করি মাস অর্থাৎ এর ভরটা দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি ত্বরণ পেয়ে যাবো। তাহলে 1000 দিয়ে এটাকে কি করে দাও ভাগ, এটাই হয়ে যাবে তোমার ত্বরণ। বা ইকুয়েশন অফ মোশন যদি লেখো তাহলে আমরা কি করব না 1000 মাইনাস 500 ইকুয়াল টু বলতে পারি মাস ইন্টু গাড়িটা যে ত্বরণ সৃষ্টি হয়েছে সেই এটা। তাহলে এখানে বেসিক্যালি এই এমটাই এদিকে লিখলে পরে কি হবে, এখানে এম দিয়ে ভাগ হবে। তো গাড়িটার ওয়েট তো বলেই দিয়েছিল 1000 কেজি, জাস্ট ওইটাই কিন্তু এখানে লেখা হয়েছে। তাহলে দেখো 1000 থেকে 500 বাদ দিলে হয়ে যায় তোমার 500, আর তাকে তুমি 1000 দিয়ে ভাগ করবে, তাহলে 500 বাই 1000 তার মানে হয়ে গেল কত হাফ। হাফ মানে কত 0.5, তাহলে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে গোটা বস্তু বা গাড়িটার ত্বরণ পরবর্তী ক্ষেত্রে, অর্থাৎ যখন তুমি 1000 নিউটন বল প্রয়োগ করেছো। ওকে, চলে যাবো নেক্সট প্রশ্ন। নেক্সট 9 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো, বলছে 0.5 কেজি ভরের একটা ক্রিকেট বল 30 মিটার প্রতি সেকেন্ড বেগে গিয়ে লম্বভাবে একটি ব্যাটকে আঘাত করলো এবং বিপরীত দিকে 20 মিটার প্রতি সেকেন্ড বেগে প্রতিক্ষিপ্ত হলো। বলের দ্বারা ব্যাটের উপর প্রযুক্ত বলের ঘাত কত। ঠিক আছে, তাহলে প্রযুক্ত বলের ঘাত বার করতে বলেছে। বলের ঘাত ইকুয়ালস টু তোমাদেরকে প্রথমেই মনে রাখতে হবে যে বলের ঘাত ইকুয়ালস টু হয় আমার ভরবেগের পরিবর্তন। এটা যদি মনে না থাকে তুমি এই কোয়েশ্চেনটা কিন্তু কোনোভাবেই সলভ করতে পারবে না। ঠিক আছে, তাহলে ভরবেগের পরিবর্তন বেসিক্যালি আমাকে বার করতে হবে। তারপরে আমি বলের ঘাত ইকুয়ালস টু ভরবেগের পরিবর্তন, এটা যদি মনে রাখতে পারি তাহলে কোয়েশ্চেনটা করে নেব। তাহলে এখানে বেসিক্যালি হচ্ছে কি, এখানে ধরো একটা ব্যাট আছে, ঠিক আছে, এটা ব্যাট ধরে নাও, এটা ব্যাট। এবারে ব্যাটে কি হয়েছে, এখান থেকে একটা বল এখান থেকে আসছিল কত ভেলোসিটি নিয়ে না, বলেছে দেখো 30 মিটার প্রতি সেকেন্ড ভেলোসিটি নিয়ে এসে পড়ে ব্যাটটাতে প্রথমে আঘাত করেছে। আঘাত করার পর কিন্তু উল্টো অভিমুখে ফেরত যাচ্ছে বলটা, তখন ফেরত যাওয়ার ভেলোসিটি কত 20 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এই ক্ষেত্রে কি হয়, যেহেতু বেগ একটা ভেক্টর আছে, তাহলে আমি যদি আসার বেগটাকে পজিটিভ ধরি তাহলে যাওয়ার বেগটাকে আমাকে কিন্তু নেগেটিভ ধরতে হবে। অর্থাৎ ভরবেগের পরিবর্তন যখন আমি এখানে বার করব, তাহলে ভরবেগের মধ্যে দেখো বলের মাস যেটা বলে দিয়েছে কত 0.5 কেজি, তাহলে এই মাসটা অর্থাৎ বলের ভরটা কি আছে কনস্ট্যান্ট আছে, এটা তো আর চেঞ্জ হচ্ছে না। তাহলে যেটা চেঞ্জ হচ্ছে সেটা হলো বেগটা। তাহলে ভরবেগের পরিবর্তন কত হবে না mv মাইনাস mu। এবারে মুটা কি হবে দেখো, ইউটা যদি আমি ভিটাকে পজিটিভ ধরি, অর্থাৎ ব্যাটের কাছে যখন এই বলটা আসছিল সেটাকে যদি পজিটিভ ধরো তুমি, যখন বলটা চলে যাবে দূরে তখন সেই বলটাকে আমাকে নেগেটিভ ধরতে হবে। তাহলে তখন এই ভেলোসিটিটা কত হবে নেগেটিভ ধরবো, তাহলে মাইনাস mu, অর্থাৎ এখানে হয়ে যাবে তোমার mv প্লাস mu, অর্থাৎ ভরবেগের পরিবর্তন কত হলো mv প্লাস mu। এবার ভরবেগের পরিবর্তনের কি হয়, ভরবেগের পরিবর্তনই হয় সিম্পলি। আবার হার কেন লিখছি, ভরবেগের পরিবর্তন হয়। ঠিক আছে, তাহলে পরিবর্তন করে দাও, তাহলে mv প্লাস mu, তাহলে mটা কমন নিলাম, তাহলে 0.5 ইন্টু ভি প্লাস ইউ পড়ে থাকছে, তাহলে 0.5 হলো তোমার মাস, আর ভি প্লাস ইউ কত না 30 প্লাস 20 দ্যাট ইজ তোমার 50। তাহলে 0.5 ইন্টু 50 কত হয় 25 নিউটন সেকেন্ড। ওকে, তাহলে অপশন সি হয়ে যাবে কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। আশা করি কোশ্চেনটা বুঝতে পারলে। দেখো 30 মিটার পার সেকেন্ড বেগে বলটা এলো, ব্যাটে আঘাত করলো, 20 মিটার পার সেকেন্ড বেগে কিন্তু বলটা ফেরত চলে গেল। তাহলে 30টাকে যদি আমি পজিটিভ ধরি 20টা হবে কত নেগেটিভ, তাহলে mv মাইনাস mu, এটা নর্মাল হয়, বাট এখানে ইউটা যেহেতু নেগেটিভ হয়ে আছে তাহলে মাইনাস ইউ, তার মানে প্লাস ইউ হয়ে গেল। তাহলে এমটা কমন নিয়ে নিলে কত হলো ভি প্লাস ইউ,
তাহলে এম কত আছে 0.5 কেজি, ভি আর ইউ 30 আর 20 যোগ করলে কত হলো 50, তাহলে 0.5 × 50 কত হয়ে গেল 25 নিউটন সেকেন্ড। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট এবং আজকের ভিডিওতে এই 10টা কোয়েশ্চেনই রাখি, ভিডিওটা ছোট্ট হোক একটু, বাট এইটুকুই, ঠিক আছে। তো 10 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে না, 0.5 কেজি ভরের একটা ক্রিকেট বল 10 মিটার প্রতি সেকেন্ড দ্রুতিতে ধাবমান হয়ে ব্যাট দ্বারা আঘাত পেয়ে একই দ্রুতিতে 0.01 সেকেন্ডে ফিরে এলো। ব্যাটের উপর ক্রিকেট দ্বারা প্রযুক্ত বল এখানে বার করতে বলেছে। তাহলে প্রযুক্ত বল বার করতে বলেছে, তাহলে ফোর্স ইকুয়াল টু কী হবে না ডেল্টা পি বাই ডেল্টা টি, অর্থাৎ ভরবেগের পরিবর্তন ডিভাইডেড বাই টাইম, ঠিক আছে, এটাই করতে হবে তোমাকে। তাহলে ভরবেগের পরিবর্তন এখানে কত হবে দেখো না, আমি যদি বলি যে ইউ বেগে ব্যাটটাকে আঘাত করেছে, আবার কি করেছে ইউ বেগেই ফেরত চলে গেছে, তার মানে যদি অন্তিম ভরবেগটা কত হবে, মানে অন্তিম বেগটা কত হবে এম ইউ মাইনাস এম ইউ, অর্থাৎ যে বেগে এসেছিল তা আগের মতন, অর্থাৎ ইউ বেগে এলো আবার ইউ বেগেই ফেরত গেল, তাহলে এই ইউ বেগটা কত হবে মাইনাস, তাহলে যখন তুমি ক্যালকুলেট করবে এটা 2mu হয়ে যাবে, তাহলে 2mu বাই টাইম ডেল্টা টি দেওয়া আছে। এবার 2 ইন্টু মাস দেখো দেওয়া আছে কত 0.25 কেজি, তাহলে 0.25 কেজি দিয়ে দাও। ইউ কত দেওয়া আছে দেখো 10 মিটার পার সেকেন্ডে এসেছিল, আর টাইমটা টোটাল 0.1, জাস্ট এটা ক্যালকুলেট করো। এবার দেখো এইটা ক্যালকুলেশন সিম্পলি 10 দিয়ে এটা 0.01, এটা যদি তোলো উপরে তুমি দুটো শূন্য দিয়ে দাও, ঠিক আছে, আর এটাও তুলে দাও, বা উপরে দুটো শূন্য দেওয়ার দরকার নেই, ঠিক আছে, উপরে দুটো শূন্যটা মুছে দাও, এই দশমিক তুলে দাও, ঠিক আছে। তাহলে উপরে দেখো 2 × 50, তার মানে হলো তোমার 50 আর 500 বাই 500 নিউটন, আর তো কিছু নেই, 500 বাই 0.1 কেটে যাচ্ছে, তাহলে 0.1 হলো 500 নিউটন, ঠিক আছে। তাহলে অপশান ডি হয়ে যাবে কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারলে কোয়েশ্চেনগুলো। দেখো এই কোয়েশ্চেনগুলো সমস্ত কিছু সলভ আমি করিয়ে দিলাম। যদি তোমাদের সলিউশন ভালো লেগে আসছে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, বারবার বলছি ভিডিওটাকে লাইক করো, তোমরা শেয়ার করো ভিডিওগুলো, তবেই চ্যানেলটা একটু গ্রো হবে। ওকে, তাহলে এই ভিডিওতে এই অবধি রাখছি, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে, যে ভিডিওতে আমরা এই 10টার পরবর্তী যে অঙ্কগুলো আছে, এই যে অঙ্কগুলো দেওয়া আছে সব, এই অঙ্কগুলো আমরা সমাধান করবো। ওকে, তাহলে এই ভিডিওটা এখানে রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই।